আসসালামু আলাইকুম। আজ করছি আমের টক ঝাল তেলের আচার। এই আচারটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খিচুড়ির সাথেও কিন্তু দারুণ মানায়। মুড়ি মাখা, ভর্তা ভাত সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। আর কিভাবে প্রিজারভেটিভ দিয়ে আচার সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা অনেক মশলাদার আচার, তাই এর ভিতরে আমি আদা বাটা রসুন বাটা দিব। তো আদা আর রসুন নিয়ে নিচ্ছি, আর এটা আমি পেস্ট করার সময় অবশ্যই ভিনেগার দিয়ে পেস্ট করব। পানি দিয়ে কিন্তু কোনোভাবেই করা যাবে না। পানি দিয়ে করলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে সরিষার তেল গরম করে নিচ্ছি, আর এর ভিতরে আস্ত শুকনা মরিচ দিয়ে ভেজে তুলে রাখছি। এবার তেলে প্রায় 1 কাপ পরিমাণ রসুন দিয়ে হালকা ভেজে তুলে রাখছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত একটু নরম হয়ে যায়। আরও কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম ভিনেগার দিয়ে, সেটা। এই দুটো দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বাটা। 5 ফোড়নটাও কিন্তু আমি শিলপাটায় ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। কোনোভাবেই আমি কোনো বাটা মশলায় কিন্তু পানি ব্যবহার করছি না। এই আচারে কোনো পানি ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। লাল মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করছি। লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, পরবর্তীতে স্বাদ বুঝে আমি আবার যোগ করব। এবার সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও কিছু পরিমাণ সরিষার তেল কিন্তু এখানে ব্যবহার করছি। আমগুলো কিন্তু তেল মশলার ভিতরেই ডুবে থাকবে, তাই সেই অনুপাতে একটু বেশি করে তেল মশলা ব্যবহার করতে হবে। এবার আমি আমের টুকরো দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট করে খোসাসহ আমি আম দিচ্ছি। আপনার খোসা বাদ দিয়েও আম ব্যবহার করতে পারেন। আর টুকরোগুলো ছোট করে দিলে মশলাটা আমের ভিতরে ঢুকতে অল্প দিন নিবে এবং খেতে অনেক ভালো লাগবে। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। খুব বেশি সময় কিন্তু ঢেকে রাখা যাবে না, তাহলে আমগুলো গলে যাবে। 2-3 মিনিট পরে দেখুন আমগুলো একদম ভালো করে মশলার সাথে মিশে গেছে। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। এই সরিষাও কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছি। সরিষাটা যদি মাঝামাঝি পর্যায়ে দেওয়া হয় তাহলে আচারের ভিতরে তেতো ভাবটা লাগবে না। প্রথম কষানোর সময়ও কিন্তু সরিষাটা দেওয়া যেত, তখন দিলে কিছুটা তেতো ভাব লাগে, যদিও পরবর্তীতে সময়ের সাথে সেই তেতো ভাবটা থাকে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অ্যাডজাস্টের জন্য সামান্য পরিমাণ চিনি। আর লবণ কিছুটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা লবণ এখানে যোগ করছি। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমটা যেন কোনোভাবে ভেঙে না যায় বা গলে না যায়, কারণ আমগুলো আস্তে আস্তেই থাকবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা রসুন আর শুকনা মরিচ। এগুলো দিয়েও আমি 2-3 মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি। যেহেতু অনেক ঘন মশলা, তাই খেয়াল রাখতে হবে তলায় যেন কোনোভাবে না লেগে যায়, তাহলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আচার রান্না একদমই শেষ। এবার একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি, আর আমি এই পাত্রেই ভালো করে ঠান্ডা করে নেব। আচার বানানোর সাথে সাথে আমি প্লাস্টিক কাঁচ বা মেলামাইন পাত্রে আচার ঢেলে ঠান্ডা করে নিই, কারণ 5-6 ঘন্টা ঠান্ডা হতে সময় লাগে। ততক্ষণ পর্যন্ত যদি অ্যালুমিনিয়াম বা ননস্টিকের পাত্রে আমি আচারটা রাখি, এর টক অথবা ভিনেগারের কারণে পাত্রটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্যই আমি কাচের পাত্রে বা মেলামাইন প্লাস্টিকের পাত্রে ঢেলে আচার ঠান্ডা করে নিই। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। পানি ছাড়া আচার বানালে আর মাঝে মাঝে যদি রোদে দেওয়া হয়, তাহলে আপনি প্রিজারভেটিভ ছাড়াই বছরখানেক এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি প্রিজারভেটিভ ব্যবহার করি, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সোডিয়াম বেনজোয়েট নিয়েছি আমি প্রিজারভেটিভ হিসেবে, আর এটা 1 কেজি আচারের জন্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের সাথে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে আচারে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম আচারে দেওয়া যাবে না, বা চুলার উপরে যখন থাকে তখন দেওয়া যাবে না, তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই চুলা থেকে নামানোর পর হালকা গরম অবস্থায় সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করতে হবে। এটা ভালো করে আচারের সাথে মিশিয়ে আমি পুরো আচারটা খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি।
কেউ যদি এই প্রিজারভেটিভটা স্কিপ করতে চান কোনো অসুবিধা নেই, এটা কিন্তু এমনিতেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মাঝে মাঝে একটু বয়মের মুখটা খুলে রোদে দিবেন। বয়মটা যখন ঠান্ডা হয়ে যাবে বা একদম রুম টেম্পারেচারে চলে আসবে তখন আবার বয়মের মুখটা লাগিয়ে আপনি সংরক্ষণ করবেন। আচার সংরক্ষণ নিয়ে কিন্তু আমার বড় একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে ইচ্ছে করলে দেখে আসতে পারেন। সেখানে ছোটোখাটো টিপস সহ আচার কীভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় সব কিছুই বলা আছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।